প্রাচীন বাংলার ইতিহাস টপিকটা শুনলেই অনেক সময় মনে হতে পারে ওরে বাবা এত সাল এত রাজবংশ কিন্তু আজকের এই এক্সপ্লেনারে পুরো বিষয়টাকে একদম গল্পের মতো ধাপে ধাপে সাজানো হয়েছে বাঙালি জাতির শেকড় থেকে শুরু করে প্রাচীন সাম্রাজ্যগুলো আর দূরদূরান্ত থেকে আসা পরিব্রাজকদের চোখে কেমন ছিল এই অঞ্চল সবই থাকছে আজকের এই হাই এনার্জি বিশ্লেষণে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই অংশটা আক্ষরিক অর্থেই একটা গোল্ড মাইন তাই চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল টপিকে ঢুকে পড়া যাক শুরুতেই একটা ক্লাসিক প্রশ্ন দিয়ে সবার নলেজ একটু টেস্ট করে নেওয়া যাক প্রশ্নটা হলো ভাষা পরিবার অনুযায়ী বাঙালি জাতির প্রধান অংশ আসলে কোন গোষ্ঠী থেকে গড়ে উঠেছে ২৮তম আর ৩৬তম বিসিএস প্রিলিমিনারিতে আসা এই প্রশ্নটা নিশ্চয়ই অনেকেরই বেশ চেনা কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এই একটা লাইনের উত্তরের পেছনেই লুকিয়ে আছে হাজার বছরের নৃতাত্ত্বিক ইতিহাসের আসল শেকড় তো আজকের এই ঐতিহাসিক জার্নিতে আমাদের রোডম্যাপটা ঠিক কেমন হবে আমরা মূলত ৬টা ধাপে এগোব ১ বাঙালি জাতির উৎপত্তি ২ প্রাচীন জনপদগুলোর ভূগোল ৩ মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য ৪ মহান পাল রাজবংশ ৫ সেন বংশের আমল এবং সবশেষে ৬ বাংলায় আসা বিদেশি পরিব্রাজকদের অবাক করা সব অভিজ্ঞতা প্রথমেই চলে আসছি আমাদের প্রথম অধ্যায়ে বাঙালি জাতির উৎপত্তি একটু আগের সে প্রশ্নের উত্তরটা এবার মিলিয়ে নেওয়া যাক বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে মূলত অস্ট্রিক গোষ্ঠী থেকে তবে ব্যাপারটা কিন্তু এতটাও সোজা ছিল না নেগ্রিটো অস্ট্রিক দ্রাবিড় এবং পরবর্তীতে আর্য এই সবকটি গোষ্ঠীর এক বিশাল এবং চমৎকার মিশ্রণ রয়েছে আমাদের এই জাতিসত্তায় এখানে একটা দারুণ ইনফরমেশন দিয়ে রাখি ৪৩তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল আর্যদের ধর্মগ্রন্থের নাম কি উত্তরটা হল বেদ মূলত এই গোষ্ঠীগুলোর হাত ধরেই আমাদের বর্তমান সাংস্কৃতিক আর নৃতাত্ত্বিক কাঠামোর একদম আদি ভিত্তিটা তৈরি হয়েছিল এরপর আসছি দ্বিতীয় অংশে প্রাচীন জনপদসমূহের ভূগোল প্রাচীন যুগে কিন্তু আজকের মতো এমন কোনো অখণ্ড বাংলাদেশ বা বাংলা ছিল না পুরো ভূখণ্ডটা ছোট ছোট অনেকগুলো টুকরো বা অঞ্চলে বিভক্ত ছিল যাদের বলা হতো জনপদ পরীক্ষার জন্য এই জনপদগুলোর ভৌগোলিক অবস্থান আর বর্তমান নাম মনে রাখাটা একদম মাস্ট কারণ এই ভূগোলের উপর ভিত্তি করেই পরবর্তীতে বড় বড় রাজবংশগুলো তাদের ক্ষমতার মূল কেন্দ্র গড়ে তুলেছিল যেমন ধরুন গঙ্গা আর কোর্তোয়া নদীর ঠিক মাঝখানের অঞ্চলটা ছিল বরেন্দ্র এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পরবর্তীতে পাল রাজারা এই বরেন্দ্রকেই নিজেদের পিতৃভূমি হিসেবে দাবি করেছিলেন এরপর আছে রাঢ় যা মূলত পশ্চিমবঙ্গের হুগলি আর বর্ধমান এলাকায় নিয়ে গঠিত হরিকেল জনপদটা আবার বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল একদম সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত আর চন্দ্রদ্বীপের মূল কেন্দ্র ছিল বাকলা পরগনা মানে আজকের বরিশাল প্রাচীন বাংলার মানচিত্রটা ভালোভাবে বুঝতে এই লোকেশনগুলো দারুণ কাজে দেয় এবার চলুন তৃতীয় পর্বে মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য ইতিহাসের টাইমলাইনটা একটু চোখ বুলিয়ে নেওয়া যাক ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করলেন ঠিক তার পরপর মানে ৩২১ খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় এই উপমহাদেশের প্রথম সুবিশাল সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য এরপর আসে গুপ্ত যুগ যাকে সবাই প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলে চেনে আর এই পুরো প্রাচীন যুগের ধারাবাহিকতাটা শেষ হয় অনেক পরে ১২০৪ খ্রিস্টাব্দে সেন বংশের পতনের মধ্য দিয়ে গ্রিকদের হটিয়ে দিয়ে উপমহাদেশের প্রথম বিশাল সাম্রাজ্য যিনি গড়ে তুলেছিলেন তিনি হলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু এই বিশাল সফলতার পেছনে আসল মাস্টারমাইন্ড বা মাস্টার স্ট্র্যাটেজিস্ট কে ছিলেন উত্তরটা সহজেই অনুমান করা যায় কৌটিল্য বা চাণক্য অর্থনীতি আর রাষ্ট্রনীতি নিয়ে তার লেখা অর্থশাস্ত্র আজও কূটনীতির বাইবেল হিসাবে ধরা হয় অনেকেই কিন্তু তাকে ভারতের ম্যাকিয়াভেলি বলেও আখ্যা দেন মৌর্যদের পর মঞ্চে আসে গুপ্ত সাম্রাজ্য এই যুগটাকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় কারণটা বেশ ইন্টারেস্টিং এই সময়ে শিল্প সাহিত্য আর ভাস্কর্য রীতিমতো অনন্য একটা লেভেলে চলে গিয়েছিল গুপ্ত যুগের ভাস্কর্যগুলো ছিল একদম 3D বা ত্রিমাত্রিক মানে মানুষের শরীরকে অবিশ্বাস্য নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হতো আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে সেই বিখ্যাত নবরত্ন সভার কথা তো বলতেই হয় মহাকবি কালিদাসের মতো গুণী মানুষরা ছিলেন এই সভার অন্যতম মূল আকর্ষণ এবার আমরা পা রাখছি ৪ নম্বর অধ্যায় মহান পাল রাজবংশ
গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলায় কিন্তু এক চরম অরাজকতা শুরু হয়। ৪১তম বিসিএস প্রিলিমিনারিতে সরাসরি একটা প্রশ্ন ছিল, মাৎস্যন্যায় বাংলার কোন সময়কালকে নির্দেশ করে? উত্তর হল ৭ম থেকে ৮ম শতক। শব্দটা শুনলেই বোঝা যায় পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, ঠিক তেমনি সমাজে ক্ষমতাবানরা দুর্বলদের ওপর রীতিমতো স্টিম রোলার চালাত। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বাঁচতেই বাংলার সাধারণ মানুষ গোপাল নামের একজনকে তাদের নেতা হিসাবে বেছে নিয়েছিল। আর সেখান থেকেই শুরু হয় সুবিশাল পাল সাম্রাজ্যের। বরেন্দ্র জনপদ থেকে উঠে আসা এই বৌদ্ধ ধর্মাবলম্বী রাজারা প্রায় ৪০০ বছর ধরে বাংলা শাসন করেছিলেন। একবার চিন্তা করা যায়, টানা ৪০০ বছর। এত দীর্ঘস্থায়ী শাসন বাংলার ইতিহাসে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। পাল রাজাদের লিস্টটা একটু কুইক রিভিউ করে নেওয়া যাক। প্রথম রাজা গোপাল ছিলেন বাংলার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসক। এটা একটা বিরাট ব্যাপার। এরপর আসেন তাদের সর্বশ্রেষ্ঠ রাজা ধর্মপাল। নওগাঁর পাহাড়পুরে যে বিখ্যাত সোমপুর মহাবিহার আছে, সেটা কিন্তু তারই তৈরি। আর এই ফ্যাক্টটা ৪২তম বিসিএসে এসেছিল। প্রথম মহিপালের সময় রচিত হয় অষ্টসাহস্রিকা প্রজ্ঞা পারমিতা নামে তালপাতার পুঁথিচিত্র। আর দ্বিতীয় মহিপালের আমলেই ঘটে সেই ঐতিহাসিক সামন্ত বা কৈবর্ত বিদ্রোহ। পরীক্ষার জন্য এই পয়েন্টগুলো একদম হাই ভোল্টেজ ইনফরমেশন। চলে এলাম পঞ্চম পর্বে, সেন বংশের আমল। সেন রাজারা কিন্তু আক্ষরিক অর্থে বাঙালি ছিলেন না, তারা এসেছিলেন দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে। সামন্ত সেন এই বংশের গোড়াপতন করলেও প্রথম রাজার মর্যাদা পেয়েছিলেন তার ছেলে হেমন্ত সেন। আর সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা বলা হয় বিজয় সেনকে। তবে পরীক্ষার্থীদের জন্য এখানকার সবচেয়ে ক্রিটিক্যাল প্রশ্নটা হল, সেন বংশের শেষ শাসক কে ছিলেন? ৪১তম বিসিএসে আসা এই প্রশ্নের উত্তর হল লক্ষণ সেন। ১২০৪ খ্রিস্টাব্দে বক্তিয়ার খলজি যখন নদিয়া আক্রমণ করেন, তখনই মূলত লক্ষণ সেনের পতন ঘটে। আর প্রাচীন বাংলার ইতিহাসেরও একটা বড় অধ্যায়ের যবনিকা পতন হয়। আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ অধ্যায় ৬, বাংলায় বিদেশি পরিব্রাজক। কোন শাসকের আমলে কোন বিদেশি পরিব্রাজক এসেছিলেন, এই তালিকাটা হলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটা আল্টিমেট চিটশিট। যেমন ধরুন ৪৪তম বিসিএসে আসা একটা প্রশ্ন, গুপ্তযুগে বাংলায় আসা প্রথম চীনা পরিব্রাজক কে ছিলেন? উত্তর ফাহিয়েন। হর্ষবর্ধনের আমলে এসেছিলেন হিউয়েন সাং। অন্যদিকে সুলতানি যুগে গিয়াসুদ্দিন আজম শাহের সময় আসেন মা হুয়ান। আর ফখরুদ্দিন মোবারক শাহের রাজত্বকালে বাংলায় পা রাখেন ইতিহাসের অন্যতম বিখ্যাত মরক্কন পর্যটক ইবনে বতুতা। এই কম্বিনেশনগুলো একদম মুখস্থ রাখা প্রয়োজন। ইতিহাসটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় ইবনে বতুতার একটা কন্ট্রাডিক্টরি মন্তব্য দিয়ে। তিনি বাংলাকে আখ্যা দিয়েছিলেন দোজক এ পুর নিয়ামত বা আশীর্বাদ পুষ্ট নরক হিসেবে। শুনতে বেশ অদ্ভুত লাগছে, তাই না? আসলে একদিকে বাংলার প্রচুর ধনসম্পদ আর সস্তা জিনিসপত্র দেখে তিনি রীতিমতো মুগ্ধ ছিলেন, কিন্তু অন্যদিকে এখানকার স্যাঁতস্যাঁতে আর ভ্যাপসা আবহাওয়াটা তার কাছে আক্ষরিক অর্থেই নরকতুল্য মনে হয়েছিল। মাত্র একটা বাক্যের ভেতর দিয়ে সেকালের বাংলার কি নিখুঁত একটা ছবি ফুটে ওঠে। প্রাচীন বাংলার শেকড় থেকে শুরু করে সাম্রাজ্যের উত্থান পতন আর পরিব্রাজকদের এই রোমাঞ্চকর ইতিহাস আজ এ পর্যন্তই। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যে ভৌগোলিক প্রাচুর্য আর সম্পদ একদিন ইবনে বতুতাকে এতটা মুগ্ধ করেছিল, সেটাই কি যুগে যুগে ভিনদেশীদের বাংলা আক্রমণের সবচেয়ে বড় কারণ ছিল? কি মনে হয় বিষয়টা নিয়ে? এমন আরও তথ্যবহুল এবং ইনডেপথ বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকা যেতে পারে। সবার প্রস্তুতি হোক একদম সলিড। কথা হবে পরের এক্সপ্লেনারে।